আমার মা, আমার নিজের জন্মদাত্রী মা, পালিয়ে গিয়েছিলেন আমাদেরই বাড়ির রাখালের সাথে। যাবার সময় তিনি শুধু একা যাননি, সাথে নিয়ে গিয়েছিলেন আমার আব্বুর প্রবাসের ঘাম জড়ানো কষ্টের টাকা আর সিন্ধুকে জমানো সব দামি দামি গহনা। সেই মুহূর্তে তিনি একবারের জন্য আমার কথা ভাবেনি আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা। কিন্তু পালিয়ে যাবার ঠিক এক সপ্তাহ পর যখন তিনি সর্বশান্ত হয়, তখন ফিরে এসেছিলেন একেবারে শূন্য হাতে। সেদিন ছিল ভরা বর্ষার এক বিষণ্ণ বিকেল। আকাশটা সকাল থেকে গোমরা মুখে ছিল। দুপুর গড়াতেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে ঝুপঝুপে বর্ষার রূপ নিয়েছিল। আমাদের টিনের চালে বৃষ্টির শব্দ একঘেয়ে কান্নার মতো শোনাচ্ছিল। আমি বারান্দার কোনায় একটা মোড়ায় বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। গত এক সপ্তাহ ধরে বাড়িটা যেন একটা মৃত্যুপুরী। কেউ কারো সাথে বিশেষ কথা বলে না। দাদি জায়নামাজে বসে তসবিহ ঘোরান আর মাঝে মাঝে চাপা দীর্ঘশ্বাস ফেলেন। আব্বুকে খবরটা দেওয়ার পর থেকে তিনি ওমান থেকে দিনে 10 বার ফোন করেন, কিন্তু তার গলায় আগের সে উচ্ছ্বাস নেই। আছে কেবল এক গভীর ক্লান্তি আর অপমানের সুর। আমাদের বাড়ির চারপাশের পৃথিবীটা যেন এক পলকে বদলে গিয়েছিল। যে প্রতিবেশীরা আগে কারণে অকারণে খোঁজ নিতে আসতো, তারা এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আর চোখে তাকায়, ফিস ফিস করে কথা বলে। তাদের চোখে মুখে ঘৃণা আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ। আমি 15 বছরের এক কিশোর, এই সমস্ত কিছুর ভার বহন করতে পারছিলাম না। আমার পৃথিবীটা ছিল মাকে ঘিরে। সেই মা যখন আমাকে এবং আমার পৃথিবীকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন, তখন আমার পায়ের তলার মাটিটা যেন সরে গিয়েছিল। হঠাৎ করেই আমাদের মরচে ধরা লোহার গেটটা ক্যাচ করে খুলে যাওয়ার শব্দ হলো। এই অসময়ে কে আসতে পারে ভেবে আমি সেদিকে তাকালাম। বৃষ্টির চাটে 4-5টা ঝাপসা। কিন্তু সে ঝাপসা অভয়টা চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না। পরনে একটা মলিন ভেজা শাড়ি, আঁচলটা কোনো মতে মাথায় জড়ানো, কিন্তু বৃষ্টির জলে আর বাতাসে তা বারবার খসে পড়ছে। খালি পা, কাদা মাখামাখি। এক সপ্তাহ আগের সেই ঝলমলে মানুষটার সাথে এই মানুষটার কোনো মিলই নেই।